সে কি করবে, সে কথায় কথায় হুমকি দিত যে অমুক আলেম তার হাতে, অমুক আলেম, সে কথায় কথায় বলতো যে মামুনুল হক সাহেব আমার হাতের মুঠায়। তার সাথে তার নর্মালি দিনের খাতির হোক, কোনো যোগাযোগ ব্যবস্থা করতে হবে। সে লাস্ট পর্যায়ে বলে যে ঠিক আছে, মামুনুল হক সাহেবকে আমি ফোন দিচ্ছি, উনি আসতেছে। আসলো, আসার পরে মামুনুল হক সাহেব বাসা আসতে, এই সপ্তাহখানেক আগের কথা। এই লাস্টে সে নিজের থেকেই এই আপনার এই যে সে যে একটা সাংবাদিক সম্মেলন করলো, যেখানে সে আল্লাহ মাফ করুক, সেখানে মামুন সাহেবের নামটাও শিখেছে। মামুন সাহেব তো তাকে দিনের খাতিরে বলছে যে তুমি দিন অনুযায়ী সমাধান নাও। সে মামুন সাহেবের সমাধানটাকে সে মানে নাই, না মেনে সে আমাকে আরো বলতেছে যে আমি যা বলবো মামুন সাহেব সেটা করতে বাধ্য। কোন পুঁজিতে সে আমাকে এই ধরনের থ্রেট দেয় যে তুমি জানো না আমি কি জানি, আমাকে এই থ্রেট গুলো সে দেয়। সে মিডিয়ায় আসছে মূলত তার কোনো বিচারের জন্য না, সে চাচ্ছে যে এখানে একটা একটা আলেম সমাজকে সে উলঙ্গ করার জন্য এবং নারীবাদীকে সে প্রমোট করে। কেন, তার মূল উদ্দেশ্যটা কি, যে তাকে আমি ছাড়তেছি না, সে ফেসবুকে প্রকাশ করছে তাকে আমি তালাক দিচ্ছি না, অথচ আপনারা জানেন না যে তাকে দুইবার ইতিপূর্বে তালাক দেওয়া হয়েছে। এবং এই যে লাস্টে সে ফেসবুকে দেখা আমি তালাক চাচ্ছি, যখন তাকে আমি বলি যে আসেন শরীয়ত সম্মতভাবে আমি তোমাকে শরীয়ত দেখে বিয়ে করছি, আমি কোর্টের আইনে যাইতে রাজি না, আমি কোর্টের দ্বারস্থ হতে রাজি না, আমি এইসব আইনকে আমি পালন করতে রাজি না, তুমি শরীয়ত দেখে আসছো, শরীয়ত অনুযায়ী তুমি বসো, যেই ফয়সালা হবে তুমি তালাক নিয়ে তোমার মতো যাবা, তোমার সাথে আমার কোনো অভিযোগ নেই, আমার সাথে তোমার কোনো অভিযোগ নেই, আমি যে লেনদেন তোমার থেকে পাই সেটা তুমি খালাস করো, ডিসমিস করো। সে বলে যে না, আমাকে তুমি তালাক দাও, আমি আমি কি বলে আমি কোর্টের দ্বারস্থ হবো। আমি বললাম যে ওকে ঠিক আছে। সে কি করবে, সে কথায় কথায় হুমকি দিত যে অমুক আলেম তার হাতে, অমুক আলেম, সে কথায় কথায় বলতো যে মামুনুল হক সাহেব আমার হাতের মুঠায়। তার সাথে তার নর্মালি দিনের খাতির হোক, কোনো যোগাযোগ ব্যবস্থা করতে হবে। সে লাস্ট পর্যায়ে বলে যে ঠিক আছে, মামুনুল হক সাহেবকে আমি ফোন দিচ্ছি, উনি আসতেছে। আসলো, আসার পরে মামুনুল হক সাহেব বাসা আসতে, এই সপ্তাহখানেক আগের কথা। বাসায় আসার পরে সে বললো যে ঠিক আছে, কিভাবে কি করা যায়। তো আসার পরে সে বললো আমি দিনের জন্য নিজেকে কুরবান করতে চাই, ওই নাটকীয়তা একই, দিনের জন্য কুরবান করতে চাই, দিন আমার দিনের জন্য আমি এই করতে চাই, সেটা দিন যা বলে সেটাকে মানে অংশ বলছে ওকে তো ঠিক আছে। আমাকে প্রশ্ন হলো যে আমি তো এটার জন্যই বসে আছি। তো বলো যে ঠিক আছে, তোমরা আইনগতভাবে তোমাদের উকিলরা লিখিত দিবে যে আমরা সম্মতি উভয়ের পরস্পরের সমাধানে আমরা বিচ্ছেদ হয়ে যাচ্ছি, আমাদের কোনো ধরনের কোনো দাবি দাবা নাই, আমরা শরীয়তের যেই আইন হয়, এবং মামুন সাহেবকে কাজী শব্দটা আমি উল্লেখ করলাম, উনি কাজী থেকে শরীয়ত যেটা বলে সেই অনুযায়ী আমল হবে, এবং শরীয়তের বাইরের যে কোর্ট কাছারি আছে, কাস্টডি মামলা আছে, এগুলোতে আমরা দ্বারস্থ হবো না, আমরা লিখিত হবে এবং আমরা বিচ্ছেদ হবো 3 দিনের মধ্যে, আগামী 3 দিনের মধ্যে। এই কথা বলার পরে সে বললো যে আলহামদুলিল্লাহ আমি দিনকে মানতে পারলাম। আমি তখন মামুন সাহেবকে বললাম যে দেখেন সে যে কাজগুলা অবৈধ করতেছে, সে ফেসবুকে মিথ্যাচার করতেছে, এটা বন্ধ করার জন্য অনেক কিছু বললাম। যাই হোক, তো যেহেতু সমাধান হয়ে গেছে, উনি কথা আগে না বাড়ে উনি চলে গেলেন বাসা থেকে। যাওয়ার পরে সে বললো যে আমাকে বলতেছে যে তুইও একটা গাধা, তোদের মামুনুল হকটা একটা গাধা, তোদের হুজুর সম্প্রদায় একটা গাধা, তোরা ইসলামের আইন সম্মতে তোরা লিখিত করবি যে আমরা শরীয়ত সম্মতভাবে করতেছি, দেশের আইনে আমরা যাব না, এটা বলে তো রাষ্ট্রদ্রোহী মামলা হবে তোমাদের বিরুদ্ধে। এটা ছিল তার কথা। আমি বললাম যে ওকে, তাহলে কি করণীয়। এই করতে করতে দেখেছি সে 2 দিন পরে দেখলাম যে আমার বাসায় হাজির, কি যে আমি নামাজ পড়ে বের হয়েছি, দেখি যে বাসায় পুলিশ টুলিশ নিয়ে হাজির, এই যে একটা মেয়েকে নিয়ে আসছে, সেই মেয়েকে নিয়ে যে আমার বিরুদ্ধে মামলা। সে এদিকে তালাক চায় আর ওদিকে সে মামলা করে যে আমি তাকে যৌতুকের জন্য টাকা চাচ্ছি এবং তাকে ইতিপূর্বে কোনো ভরণ পোষণ দিই নেই, বাচ্চাকে মারতেছি, এবং আমি যৌতুক না দেওয়ার কারণে আমি তালাক দিতে চাচ্ছি। অর্থাৎ সে আমাকে এভাবে আটকাচ্ছে যে আমি মানুষকে দেখাবে সে তালাক চাচ্ছে, আর কেসের মামলায় সে আমাকে ফাঁসায় রাখছে যে আমি তাকে তালাক দিতে চাচ্ছি যৌতুকের কারণে, সে চাচ্ছে না। এই তার ছিল ভিতরের পরিকল্পনা এবং বাইরের অবস্থা। আর বাসায় যে বন্দি থাকার ব্যাপারটা সে বলে, একটা মানুষ সারাদিন ফেসবুকিং করতেছে, আমি বাইরে আছি, সফরে আছি, ওই বাসায় সে বিভিন্ন মানুষকে নিয়ে আসতেছে। এই যে যেই মহিলাটা, এই যে উকিল, জানি না ওনার উকিল ওকালতি কত রক্ষী, তার তো আইনের কোনো ভাষাও নেই, আইনের কোনো নলেজও আমার জানে, আমি তো আইনের লোক না, বাকি আমি যেটা বুঝি। সে দীর্ঘদিন যাবৎ সে আমার বাসায় আসে, লাস্টে কয়েকদিন যাবৎ আমি যখন বাসায় আসতে গেছি, বাসায় ফোন দিয়ে বলছে বাসায় দিনী বোন আছে, দিনী বোন। এই পরশুদিন যখন উনি সামনাসামনি হলেন, তখন বুঝলাম যে এই দিনী বোন হচ্ছে সেই দিনী বোন। এই মহিলাটা বাচ্চা কাচ্চা নিয়ে এই আমার বাসায় বসে আমার বিরুদ্ধে আমার নামে মামলা সাজাচ্ছে, আর তাকে দিনী বোন পরিচয় দিয়ে
এবং এই লাস্টে সে মামলাটা সাজানোর আগে কি হয়েছে, সপ্তাহখানেক আগে সে আবার সে এক কাহিনী, সেই আমার কার্ডের নাম্বার চুরি করে সে 1 সপ্তাহে 8,18,000 টাকা সে উধাও করে নেয়। এবং সে প্রত্যেকবার মানে যখন তার আম্মার মানে আমি যদি এখন তার মাকে টাকা দিই সব সমস্যা সমাধান, তাকে টাকা দিব, টাকা দিলেই সমস্যা সমাধান। যখন আমি বললাম যে ভাই এই ক্ষেত্রে আমি তোমাকে আর ছাড় দিতে রাজি না, তুমি আমার টাকা ফেরত দিবা এবং তুমি শরীয়তসম্মতভাবে তুমি আলাদা হয়ে যাও। এই তখন থেকে সে এই মামলা দিয়ে শুরু করে, ফেসবুকে শুরু করে তাকে বন্দি, এবং মামুন হোসেন তাকে প্রশ্ন করে যে তোমাকে জোর করে পোস্ট করা, কিভাবে জোর করে? একটা মানুষ যে কিনা কোর্টে যেতে পারতেছে বাসার থেকে, সে মেডিকেলে যেতে পারতেছে, সে বাচ্চাকে নিয়ে কোর্টে যাচ্ছে, আসা যাওয়া করছে, সে কিভাবে বন্দী হয়? এরপরে লাস্টের ঘটনা আমি বলি, যখন আমি পরশুদিনকার ঘটনা, আমার দুবাই ভিসা শেষ হয়ে যাচ্ছে, দুবাই যাব, সে যাওয়ার আগের দিন সে পুলিশ নিয়ে আসে যে সে বাসায় বন্দী। পুলিশ আসার পরে সে পুলিশকে পেশ করে যে আমি বাসায় বন্দী অবস্থা আটকা আছে। পুলিশ বলে যে ভাই আপনি বন্দী কোন দিক থেকে? সে বুঝাইতে অক্ষম হয়, তার অ্যাডভোকেট ছিল, তার অ্যাডভোকেট বুঝাইতে অক্ষম হয়। তখন অ্যাডভোকেট সাহেবকে আমি বলি যে আপনি আমার বাসায় আসা যাওয়া করতেছেন, আপনি বন্দী কোন নাটিকতে আপনি বন্দী বলতেছেন? তখন বাধ্য হয়ে পুলিশ বলে যে ভাই আপনি যদি রিস্ক মনে করেন আপনি আপনার আম্মার বাসায় চলে যান। সে স্বামীর বাসা ছাড়া সে যাবে না, সে এই বাসায় থাকবে, এখানেই করবে, কিন্তু তার টাকা পয়সা, তার যে চাহিদা সেভাবে তাকে দিতে হবে, দিয়ে এরপর তার সে যেটা চায় সেটা তাকে করতে হবে। আমি বললাম যে ভাই তুমি আইন গেছে, আইন থেকে তোমাকে কেন টাকা দিবেন, তোমাকে কেন টাকা দিবে? এই কাজগুলো ব্যবসা, আজকে তুমি এখান থেকে নিয়ে আর কালকে যে তুমি বাচ্চাকে থেকে নিয়ে এসে তার কথা কি যে তালাক দিলে সে আরেক জায়গায় যায়, আমার বাচ্চাটাকে নিয়ে এসে আরেক জায়গায় যায় মানুষ করবে, এই করবে। এই যে বাচ্চার ছবিগুলো সে দিচ্ছে, তা আমার বাচ্চার রক্ত বের হয় 6 মাস, জন্মের 6 মাস পর থেকে লাফালাফি করলে নাকে রক্ত বেরোয়। সেই রক্তগুলোকে সে কতদিন আগের ছবি আল্লাহ ভালো জানে, সে করে দিচ্ছে যে বাচ্চাকে পড়া করা হচ্ছে, বাচ্চাকে ছুরি চালা হচ্ছে। পুলিশ যখন আসছে তখন দেখছে যে বাচ্চা আমার সাথে কিভাবে আন্তরিক, এবং মানে তারা আশ্চর্য হয়ে গেছে। এবং এই তার মহিলা উকিল বলতেছে যে আপনি যেভাবে আমাকে বলছে যে যেভাবে আপনার ওয়াইফ বাচ্চা নিয়ে চলে যায়, কার কার জায়গায় থাকে, কোথায় কি, এরকম আমি করলে তো আমার স্বামী আমাকে মেরেই ফেলতো। এই উকিল সাহেবের কথা। এই উকিল সাহেব এখানে এসে বললো যে এটা তো কোনো বাস্তবতা পাচ্ছি না, অথচ জাস্ট মূল সমস্যা কি, যে তার চাহিদা অনুযায়ী তাকে কেন আমি বন্দি করব, যে কথা বলা যাবে না পুরুষদের সাথে, কোনোভাবে তাকে আটকানো যায় না, ব্যাপকভাবে সে পুরুষদের সাথে কথা বলবে, আমাকে না জানে আমার বাসায় তার আম্মা যে কোনো পুরুষ পারকে নিয়ে আসবে। এটা কিভাবে সহ্য করা যায়? কিভাবে সহ্য করা যায় যে আমার বাসায় সে যখন তখন পুরুষ মানুষ আনবে, যে কোনো আলেম হোক যাই হোক আমার সাথে বলে না, যে কোনো আলেমের সাথে যোগাযোগ করবে তার মতো করে সে আমাকে মানে থ্রেড দেয়, বড় বড় আলেমদেরকে নিয়ে সে থ্রেড দেয় যে অমুক আলেমের আমি এটা জানি, অমুক আলেমের সেটা জানি, অমুক আলেম আমার হাতের মুঠায়, সে ব্ল্যাকমেলিং থ্রেড দেয়। তা আমি তখন বললাম যে ভাই কোন আলেমের কি জানো তুমি জানো, আমি আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছি, আমার কোনো কিছু অস্পষ্টতা নাই যে আমার তোমার ভয় করতে হবে, তুমি কি করবা করো। এরপরে এই লাস্টে সে নিজের থেকেই এই আপনার এই যে সে যে একটা সাংবাদিক সম্মেলন করলো, যেখানে সে আল্লাহ মাফ করুক সেখানে মামুন সাহেবের নামটাও শিখেছে। মামুন সাহেব তো তাকে দিনের খাতিরে বলছে যে তুমি দিন অনুযায়ী সমাধান নাও, সে মামুন সাহেবের সমাধানটাকে সে মানে নাই, না মেনে সে আমাকে আরো বলতেছে যে আমি যা বলবো মামুন সাহেব সেটা করতে বাধ্য। কোন পুঁজিতে সে আমাকে এই ধরনের থ্রেট দেয়, তুমি জানো না আমি কি জানি, আমাকে এই থ্রেট গুলো সে দেয়। এবং আজকে লাইভ করার আগ পর্যন্ত অনেকেই আমাকে বলছে যে ভাই অনেক কিছু আপনি এড়ায় চলেন, ওইটা বলেন না সেটা বলেন না, তা আমি বলতে বাধ্য। আর লাস্টে এখন আমি যে কথাগুলো কিছু বলতেছি যেটা আমার ব্যক্তিগত আবেগ থেকে, যে ভাই একটা মানুষ 20 বছর কর্মী লাইনে আছে, হেফজো পরে 10 বছর লাগায়া, আলেম হইতে 10 বছর, এরপরে সে মুফতি হয়, এত লং টাইম সে কওমি অঙ্গনে থাকে, 30-32 বছর সে থাকে। আর আরেকটা মানুষ হুট করে সে সিনেমার থেকে এসে বোরকা পরে, তার দিনের উপর আপনাদের এত অটল ভরসা হয়ে যায়। আর যেই কওমি অঙ্গনের ছেলেটা এতগুলা বছর, আমি বলতেছি না যে কারো ক্ষেত্রে, আমি আমার ব্যক্তিগত মত হচ্ছে যে কোনো একটা কওমির ছেলে যদি নামতে নামতে লাশ পর্যন্ত চলে যায়, আর অপর অঙ্গনের কোনো একটা মানুষ উঠতে উঠতে উপরে উঠে তাও সমান হবে না। আপনারা কোন লজিকে আপনার একটা মানুষ হুট করে বোরকা পরে আসছে, তাকে আপনারা দেখেন সে বোরকা পরে সে একটা মানে একটা বেহায়াপনা, মানে মানে কি বলবো এটাকে, একটা পর্দাহীন মেয়েকে সাথে নিয়ে সে লাইভ করে সবাইকে দেখাচ্ছে, তার ইমানের উপর আপনাদের ভরসা। আর আরেকটা মানুষ সে 20 বছর পড়ালেখা করে 10 বছর কর্মজীবনে থেকে, তাদের উপর মানে আপনাদের এই লজিক আসে কেমন? আমাদের কায়েদে মোহতারাম সাহেব, আমি মানে ওনার এক সাক্ষাতে ওনার একটা উক্তি শুনতেছিলাম, হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব, উনি একটা কথা বলছিলেন যে আমাদের ওলামাদের অনেক ওলামাদের একটা সমস্যা হচ্ছে যে ইখলাসের জায়গা হচ্ছে অন্তর,
আর চিন্তার জায়গা হচ্ছে আকল। আকল এখলাসের জায়গা না। আমাদের মনেও এখলাস ভরা, আমাদের মাথায়ও আকলের জায়গায় এখলাস ভরা। আমরা এখলাসে দিনের, ভাই দিন কারো মুখাপেক্ষী না। এই যে আজকে আপনারা বলেন যে উমুকে দিনের পথে আসছে, এমন একটা ভাব যে দিন কেমন যেন তার জন্য ছটফট করতে হচ্ছে যে উমুকে দিনের পথে আসার কারণে আজকে দিন পূর্ণ হয়ে গেছে, উমর ফারুক যেন হয়ে গেছে। তো এই যে আপনাদের এই টেন্ডেন্সি যে উমুকে দিনের পথে আসছে, ভাই কেউ থাকলেও দিনের আসা যায় না, কেউ না চলে গেলেও দিন আসে না। দিন খুব স্ট্রং একটা জিনিস। আজকে যখন আমাকে বিভিন্ন লেভেলের ওলামা একরামরা আমাকে আজকে বললেন, অনেক বড় বড়, আমি নাম নিতে পারতেছি না,